হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। গল্পের নাম হারানো রাতের আলো। লেখক আরিফ হোসেন। প্রধান চরিত্রে তানিয়া, বয়স 28 বছর। প্রিয় শ্রোতারা, আজকের গল্পটা হয়তো আপনাদের বুকের ভেতর আগুন ধরিয়ে দেবে। জীবনের সবচেয়ে আপনজন যখন মুখ ফিরিয়ে নেয়, তখনও কি ভালোবাসা সত্যি শেষ হয়ে যায়, নাকি নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো আবেগ এসে ভর করে নিঃসঙ্গতা রাঙি নেয়? এই গল্পে আমরা শুনব এক তরুণী বৌমা তানিয়ার জীবনের সেই ঝড়ো দিনগুলোর কাহিনী, যেখানে বিশ্বাসঘাতকতার অন্ধকার ভেদ করে জ্বলে উঠেছিল অদ্ভুত এক আগুন, এক অজানা সম্পর্কের আলো। আমার নাম তানিয়া। বয়স এখন মাত্র 28। বিয়ের পর 5টা বছর পেরোনোর আগেই আমার সংসারের ভিতটা ভেঙে গিয়েছিল। আমার স্বামী প্রথম দিকে খুব ভালোবাসত, সবকিছু আমার সাথে শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম অন্য এক নারীর ছায়া আমাদের সংসারে ঢুকে পড়েছে। একদিন হঠাৎ করেই সে সবকিছু ফেলে রেখে চলে গেল। শুধু চলে যাওয়া নয়, বাড়ি ফেরা, খবর নেওয়া সবকিছুই বন্ধ করে দিল। সেই দিনগুলো আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল। আমি ভেবেছিলাম ভেঙে পড়ব, হয়তো একদিন শেষ হয়ে যাব। কিন্তু তখনই আমার শ্বশুরমশাই এগিয়ে এসে বলল, বৌমা, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। শুনে বুকটা হালকা হয়ে এলেও অন্তরে একটা অদ্ভুত শূন্যতা ছিল। দিন যেতে লাগল। ধীরে ধীরে আমার শ্বশুরমশাই শুধু দায়িত্বশীল মানুষ হিসেবেই নয়, আমার একমাত্র আশ্রয় হয়ে উঠল। প্রথমে আমি বুঝতেই পারিনি কিভাবে সেই সম্পর্কটা বদলে যেতে শুরু করল। তিনি যত্ন করতেন, পাশে থাকতেন, আমার চোখের জল মুছিয়ে দিতেন। একসময় আমি লক্ষ্য করলাম তার সেই স্নেহের মধ্যে শুধু দায়িত্ব নেই, আছে এক অদ্ভুত টান, এক আকর্ষণ। আর আমিও অবহেলায় ভাঙা মন নিয়ে হয়তো খুঁজে বেড়াচ্ছিলাম সেই আগুন, যে আগুন আমাকে আবার বাঁচিয়ে তুলতে পারে। রাতগুলোতে তিনি যখন আমাকে সাহস দিয়ে বলতেন, তুমি একা নও তানিয়া, আমি আছি। তখন মনে হতো বুকের ভেতর জমে থাকা পাহাড় ভেঙে অঝোর কান্না বইতে চাইছে। কিন্তু সেই কান্নার সঙ্গেই মিশে থাকত এক অদ্ভুত উষ্ণতা। এইভাবে ধীরে ধীরে আমাদের দুজনের ভেতর তৈরি হতে লাগল এক অদ্ভুত সম্পর্ক। বাইরের মানুষ যাকে হয়তো মেনে নেবে না, কিন্তু আমার কাছে সেটা হয়ে উঠল বেঁচে থাকার নতুন কারণ। আমি জানতাম এটা আগুনের মতো, কাছে গেলে পোড়াবে। তবুও সেই আগুনে নিজেকে সঁপে দিতে শুরু করলাম। আমার ঘরের দরজায় হালকা টোকা পড়ল। আমি তখন চুপচাপ বিছানায় শুয়েছিলাম। রাত গড়িয়ে গেছে, চারিদিক নিস্তব্ধ। দরজা খুলতেই শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। চোখে মুখে সেই পরিচিত শান্ত ভাব, কিন্তু ভেতরে যেন লুকোনো অস্থিরতা। তিনি আস্তে বলল, বৌমা, তোমার সাথে দুটো কথা ছিল। আমি মাথা নুইয়ে সরে দাঁড়ালাম। তিনি ভেতরে এলেন, বিছানার পাশে বসে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে শুধু দায়িত্ব নয়, ছিল একরাশ স্নেহ, এক অজানা মমতা। আমি চোখ নামিয়ে নিলাম। কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক দোলা চলতে থাকল। তিনি ধীরে বলল, তুমি যে কষ্টের মধ্যে আছো সেটা আমি প্রতিদিন দেখছি। তোমার স্বামী হয়তো তোমাকে ভুলে গেছে, কিন্তু আমি পারব না তোমাকে একা ছেড়ে দিতে। তুমি আমার পরিবারের অংশ, আমার নিজের মানুষ। তোমার চোখে আমি একা থাকার ছায়া আর দেখতে চাই না। শুনে গলা শুকিয়ে এলো। আমি কিছু বললাম না, শুধু চোখের কোণ ভিজে উঠল। তিনি হাত বাড়িয়ে আমার অশ্রু মুছে দিলেন। সেই স্পর্শে আমি কেঁপে উঠলাম। এটা আর শুধু শ্বশুরের স্পর্শ নয়, এর মধ্যে ছিল এক অদ্ভুত উষ্ণতা। রাতটা কেটে গেল দীর্ঘ আলাপে। তিনি আমাকে বোঝাতে লাগলেন, তানিয়া, জীবন একবারই পাওয়া যায়। অন্যের বিশ্বাসঘাতকতায় যদি তুমি নিজেকে শেষ করে দাও, তবে সেটা অন্যায়ের প্রতিশোধ নয়, সেটা হবে তোমার নিজের প্রতি অবিচার। আমি চাই তুমি আবার হাসো, আবার বাঁচো। যদি আমার পাশে দাঁড়িয়ে তোমার বুকের শূন্যতা ভরতে পারি, তবে আমি সেটা করতে প্রস্তুত। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এক মুহূর্ত মনে হলো, এটা কি ঠিক? সমাজ কি মানবে? কিন্তু মনের গভীরে অন্য এক স্রোত বইতে লাগল। আমার শরীর মন দুটোই দীর্ঘদিন ধরে অবহেলার বোঝা বইছে। আর আজ এই মানুষটা, যিনি আমার শ্বশুর, তিনি সেই বোঝা নিজের কাঁধে তুলে নিতে চাইছেন। সেই রাতে তিনি চলে যাওয়ার সময় আমার হাতটা শক্ত করে ধরলেন। বলল,
তুমি ভয় পেও না, আমি আছি। কাল সকাল থেকে আমরা একসাথে নতুন করে শুরু করব। আমি জানি না কেন সেই মুহূর্তে মনে হলো আমার বুকের ভেতর এক অদ্ভুত আগুন জ্বলে উঠছে। এটা হয়তো নিষিদ্ধ, হয়তো সমাজের চোখে পাপ, কিন্তু আমার চোখে এটা ছিল এক নতুন জীবনের শুরু। সকালের আলোয় ঘুম ভাঙল আমার। বারান্দার বাইরে তখন কাকডাকা ভোর। আমি চোখ মেলতেই দেখলাম শ্বশুরমশাই উঠোনে দাঁড়িয়ে আছেন, হাতে এক কাপ ধোয়া ওঠা চা। আমাকে দেখেই তিনি মৃদু হেসে বলল, বৌমা, তোমার জন্য এনেছি গু। আমি অবাক হয়ে গেলাম। এত বছর ধরে সংসারে থেকেও কোনোদিন শ্বশুরমশাই আমার জন্য সকালের চা বানিয়ে আনেনি, কিন্তু আজ যেন সবকিছু পাল্টে গেছে। আমি কাপটা হাতে নিয়ে এক চুমুক দিলাম। সেই চায়ের ভেতরে অদ্ভুত এক উষ্ণতা যেন গায়ে মিশে গেল। শ্বশুরমশাই পাশে বসে বলল, তানিয়া, আজ থেকে তুমি শুধু একা নও। তোমার স্বামী চলে গেছে, সে তার পথ বেছে নিয়েছে, কিন্তু তুমি আমার কাছে রয়ে গেছ। আমি চাই তোমার জীবনের প্রতিটা সকালে নতুন আলো আসুক। আমি হেসে ফেললাম। অনেকদিন পর বুক ভরে এমন হাসি এল, কিন্তু হাসির আড়ালে বুকের ভেতর অদ্ভুত দোলাচল। এটা কি শুধু দায়িত্ব, না এর ভেতরে অন্য কিছু আছে? সারাদিন আমরা দুজনে একসাথে কাটালাম। ঘরের কাজ আমি করছিলাম, তিনি পাশে থেকে সাহায্য করছিলেন। উঠোনে ফুলগাছের চারা লাগানোর সময় তিনি বলল, দেখো বৌমা, গাছ যেমন যত্ন চাই তেমনি সম্পর্কও যত্ন চায়। যদি তুমি অনুমতি দাও, আমি তোমার ভেঙে যাওয়া সম্পর্কের জায়গায় নতুন করে আলো জ্বালাতে চাই। আমি চুপ করে মাটিতে গাছের গোড়ায় জল দিচ্ছিলাম, কিন্তু গলার ভেতর জমে থাকা কথা বেরিয়ে এলো। শ্বশুরমশাই, সমাজ কি এইসব মেনে নেবে? তিনি ধীর স্বরে বলল, সমাজ আমাদের পাশে থাকবে না তানিয়া। সমাজ শুধু প্রশ্ন করবে, দোষ দেবে। কিন্তু আমি চাই না তুমি ভেতরে ভেতরে শুকিয়ে যাও। তুমি চাইলে আমি তোমার পাশে জীবনভর থাকব। সেই কথাগুলো বুক কাঁপিয়ে দিল। সেদিন রাতে খাওয়ার পর আমরা বারান্দায় বসেছিলাম। চারিদিকে অন্ধকার, দূরে কেবল ঝিঙি পোকার শব্দ। শ্বশুরমশাই আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো তানিয়া, আমার বয়স এখন 52। হয়তো জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর তুমি এখনও তরুণী। কিন্তু আমি যতদিন আছি ততদিন তোমাকে একা কষ্ট পেতে দেব না গি। আমি চোখ তুলে তার দিকে তাকালাম। 52 বছরের সেই মানুষটির চোখে ছিল এক অদ্ভুত দ্বিধা, আর ভেতরে লুকোনো ভালোবাসার আগুন। আমি কোনো উত্তর দিলাম না। শুধু মনে হলো, এটাই হয়তো আমার নতুন আশ্রয়, এটাই হয়তো আমার বাঁচার আলো। সন্ধ্যার পর হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। চারিদিক অন্ধকার, বাতাসে ভিজে গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা আবার জেগে উঠছিল। বৃষ্টির শব্দ যেন আমার ভেতরের কান্নার সাথেই মিশে যাচ্ছিল। ঠিক তখনই শ্বশুরমশাই ঘরে ঢুকল, হাতে একটা মাটির প্রদীপ, যেটা দিয়ে তিনি আলো জ্বালিয়ে দিলেন। প্রদীপের ক্ষীণ আলোয় তার মুখটা যেন অন্যরকম লাগছিল, গম্ভীর কিন্তু শান্ত। তিনি আমার পাশে দাঁড়িয়ে আসতে বলল, বৌমা, তোমার চোখে কেন এত অন্ধকার? আমি উত্তর দিলাম না, শুধু জানালার কাছে হাত রেখে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ তিনি আমার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে আমি কেঁপে উঠলাম। মনে হলো ভেতরের সব বাঁধ ভেঙে বেরিয়ে আসবে। তিনি ফিসফিস করে বলল, তানিয়া, আমি বুঝি তোমার ভেতরের ঝড়ো। তুমি যতই লুকাও, তোমার চোখ সব বলে দেয়। তুমি চাইলে আমি তোমার সব কষ্ট ভাগ করে নেব গো। আমার গলা ভারী হয়ে এলো। অনেকদিন জমে থাকা কষ্ট যেন হুহু করে বেরিয়ে আসছিল। আমি মুখ ঘুরিয়ে বললাম, আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু আমি ভীষণ একা। একা থাকাটা আর সহ্য হচ্ছে না গি। তিনি আমার 2 হাত ধরে বলল, একা থাকার কোনো দরকার নেই। তুমি যদি অনুমতি দাও, আমি তোমার পাশে জীবনের শেষ দিন পর্যন্ত থাকব গু। আমাদের দুজনের চোখ মিলল। সেই চোখে শুধু স্নেহ ছিল না, ছিল এক অদ্ভুত আকর্ষণ। বৃষ্টির শব্দ যেন আরও তীব্র হয়ে উঠল, বাতাসে ভেসে আসছিল কাঁচা মাটির গন্ধ। প্রদীপের আলোয় আমরা দুজন কাছাকাছি এসে দাঁড়ালাম। সেই মুহূর্তে মনে হলো, আমার ভেঙে পড়া জীবনটা আবার নতুন করে গড়ে উঠছে। সমাজ হয়তো এটাকে মেনে নেবে না, কিন্তু আমার কাছে এটা ছিল মুক্তির আলো। রাত গভীর হতে হতে আমরা বারান্দায় বসলাম। ঝরে পড়া বৃষ্টির ফোঁটা দেখে শ্বশুরমশাই আসতে বলল, তানিয়া, আজ থেকে তুমি আর একা নও। তোমার প্রতিটি দুঃখ, প্রতিটি কান্না আমি নিজের মনে নিয়ে নেব। তুমি শুধু আমার উপর ভরসা রাখো গো।
আমি মাথা নিচু করে তার কাঁধে হেলান দিলাম। ভেতরে ভেতরে একটা আগুন জ্বলে উঠছিল, কিন্তু সেই আগুনে ছিল শান্তি, ছিল আশ্রয়। পরদিন ভোরের আলোয় উঠোনে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে পড়েছিল। রাতভর বৃষ্টির পর চারিদিক যেন ধুয়ে মুছে একেবারে নতুন হয়ে গেছে। আমি বারান্দায় বসে সেই দৃশ্য দেখছিলাম। মনে হচ্ছিল আমার জীবনও যেন এমন করে নতুনভাবে শুরু হচ্ছে। ঠিক তখনই শ্বশুরমশাই এসে দাঁড়ালেন। হাতে একটা ছোট ঝুড়ি, ভেতরে কিছু সবজি। তিনি হাসিমুখে বলল, তানিয়া, আজ আমাদের দুজনের জন্য রান্না আমি করব। তুমি শুধু পাশে থেকো। আমি অবাক হয়ে তাকালাম। এতদিন ধরে আমিই সব করতাম, আজ তিনি যেন আমাকে এক নতুন অভিজ্ঞতা দিতে চাইছিলেন। রান্নাঘরে আমরা একসাথে ঢুকলাম। তিনি সবজি কাটছিলেন, আমি পাশে দাঁড়িয়ে মশলা মাপছিলাম। মাঝে মাঝেই চোখাচোখি হচ্ছিল, আর সেই চোখের ভেতরে লুকানো টান যেন আরও গভীর হচ্ছিল। হঠাৎ তিনি মৃদুস্বরে বলল, তুমি জানো, এতদিন ধরে আমি ভেবেছি সংসারের দায়িত্ব মানেই শুধু খাওয়ানো পরানো। কিন্তু এখন বুঝতে পারছি, সংসারের আসল মানে হলো একে অপরের সাথে থাকা। তোমাকে পাশে পেয়ে আমার মনে হচ্ছে আমি আবার নতুন করে বেঁচে উঠেছি গিয়ে। আমি চুপ করে গেলাম। বুকের ভেতর ধকধক করছিল। তার কণ্ঠে এমন উষ্ণতা ছিল যা আমার শূন্য মনকে ভরে দিচ্ছিল। খাওয়া শেষে আমরা উঠোনে বসলাম। গাছে গাছে ভিজে পাতা ঝরে পড়ছিল। তিনি হঠাৎ আমার দিকে ফিরে বলল, তানিয়া, আমি জানি আমাদের সম্পর্ক সমাজের চোখে সহজভাবে ধরা পড়বে না। কিন্তু আমি চাই তুমি জানো, আমি আর কখনো তোমাকে একা ছেড়ে যাব না। তুমি যদি চাও, আমাদের এই সম্পর্ককে আমরা এক অদৃশ্য বাঁধনে গেঁথে রাখতে পারি। আমি কিছু বললাম না। শুধু তার হাতটা শক্ত করে ধরে রাখলাম। সেই হাতের ভেতর ছিল ভরসা, ছিল আশ্রয়, আর ছিল এক অদ্ভুত উষ্ণ আগুন। সেদিন দুপুরে হঠাৎ আমাদের গ্রামে এক আত্মীয় এলো। আমাকে দেখে জিজ্ঞেস করল, তোমার স্বামী তো আর খোঁজ নেয় না, তুমি একা কেমন করে আছো? আমার মুখ শুকিয়ে গেল। উত্তর দেওয়ার আগেই শ্বশুরমশাই বলল, ও একা নয়, আমি আছি ওর পাশে। ও এখন আমার দেখাশোনাতেই আছে গি। কথাটা শুনে আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। ওর কণ্ঠে দ্বিধা ছিল, আর সেই দ্বিধা আমাকে অদ্ভুতভাবে নিরাপদ করে তুলল। গ্রামের মানুষ কৌতূহলী হয় খুব দ্রুত। দুপুরের সেই আত্মীয়র কথার পর থেকে আমি বুঝতে পারছিলাম, চারপাশে যেন আলগা আলগা ফিসফাস শুরু হয়েছে। কারো সামনে কিছু না ঘটলেও চোখের দৃষ্টি সব বলে দিচ্ছিল। উঠোনে জল দিতে গেলে পাশের বাড়ির বুড়া হঠাৎ থেমে তাকিয়ে থাকে, কেউ আবার ঠোঁটে চাপা হাসি নিয়ে ফিসফিস করে। আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিলাম। রাতে ঘুম আসছিল না। মনে হচ্ছিল, আমরা কি ভুল করছি? সমাজ যদি জানে তবে আমাদের কি হবে? এক রাতে সাহস করে শ্বশুরমশাইকে বললাম, আমি ভয় পাচ্ছি। সবাই দেখছে, সবাই টের পাচ্ছে। যদি একদিন সবাই জেনে যায়? তিনি শান্ত গলায় উত্তর দিলেন, ভয় পেও না তানিয়া। সম্পর্ক মানে শুধু সমাজকে খুশি করা নয়। সম্পর্ক মানে একে অপরের পাশে থাকা। তুমি যদি মন থেকে আমাকে বিশ্বাস করো, তবে কোনো ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না গে। আমি চোখ মেলে তার দিকে তাকালাম। 52 বছরের এক মানুষ, অথচ চোখে ছিল একেবারে তরুণ দৃষ্টি, ভালোবাসায় ভরা। সেই দৃষ্টিতে যেন ভরসার এক সমুদ্র লুকানো। পরদিন সকালেই ঘটনা ঘটল। গ্রামের মসজিদ থেকে ফেরার পথে এক প্রতিবেশী কাকাকে শুনলাম শ্বশুরমশাইকে বলছে, ভাই, বৌমাকে এভাবে একা রেখে দেওয়া ঠিক নয়। সবাই তো খারাপ কথা বলছে গু। আমি দূর থেকে শুনে লজ্জায় মাটিতে চোখ নামালাম। কিন্তু শ্বশুরমশাই বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি গম্ভীর স্বরে উত্তর দিলেন, মানুষ কি বলছে সেটা আমি ভাবব না। আমি জানি আমি আমার দায়িত্ব পালন করছি। আমার বৌমা একা নেই। আমি আছি ওর পাশে, এটাই যথেষ্ট। এই কথা শুনে আমার বুকটা যেন হালকা হয়ে গেল। তবুও সমাজের সেই ফিসফাস যেন কানে বাজতেই থাকল। রাতে আমি তাকে বললাম, আপনি ভয় পান না? সবাই যদি আমাদের দোষ দেয়? তিনি মৃদু হেসে বলল, ভালোবাসা কখনো দোষ নয় তানিয়া। ভালোবাসা হয়তো সমাজের চোখে অপরাধ, কিন্তু আসলে ওটাই জীবনের সত্য। তুমি শুধু আমাকে ধরে রাখো, তবেই আমি সব সামলে নেব গু। সেই রাতে আমি প্রথমবার তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম ভাঙার আগ পর্যন্ত মনে হচ্ছিল, যাই হোক না কেন, আমি আর একা নই। দিন দিন গ্রামে ফিসফাস বেড়েই চলছিল। উঠোনে জল দিতে গেলেই পাশের বাড়ির এক বউ হেসে বলত,
তানিয়া আপা, আপনার স্বামী তো কতদিন হলো আসে না, তবুও আপনি এত নিশ্চিন্ত কেমন করে থাকেন? মুখে মিষ্টি হাসি থাকলেও কণ্ঠে বিদ্রূপ লুকোনো থাকত। আমি কোনো জবাব দিতাম না, কিন্তু বুকের ভেতর রক্ত গরম হয়ে উঠত। একদিন বাজারে গিয়েছিলাম, শাড়ির দোকানে কাপড় দেখছিলাম। হঠাৎ দোকানদার আমাকে বলল, আপা, আপনার শ্বশুরমশাইও আজ সকালে এসেছিলেন এখানে। আপনার পছন্দের রং নিয়েই খোঁজ করছিলেন গু। দোকানদারের চোখে এক ধরনের ইশারা ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলল। আমি তাড়াতাড়ি কেনাকাটা সেরে চলে এলাম। বাড়ি ফিরে শ্বশুরমশাইকে বললাম, আপনি কেন বাজারে আমার জন্য শাড়ি খুঁজছিলেন? লোকজন তো নানা কথা বলছে। তিনি শান্ত স্বরে উত্তর দিলেন, তানিয়া, লোকজনের কথায় কিছু আসে যায় না। আমি জানি তোমার মুখে হাসি ফোটাতে চাই। আমি জানি তুমি আমার কাছে কি মানে গিয়ে। আমি চুপ করে গেলাম। তার চোখে তখন এমন এক আগুন দেখলাম যা আমাকে টেনে নিচ্ছিল অজান্তেই। পরদিন দুপুরে আরেকটা ঘটনা ঘটল। পাশের বাড়ির খালা এসে সরাসরি বলল, বৌমা শোনো, তোমার স্বামী তো তোমাকে ফেলে চলে গেছে। আর তুমি একা আছো, এটা আমরা বুঝি। কিন্তু তোমার শ্বশুরমশাইয়ের সাথে এত ঘনিষ্ঠ থাকা মানায়? কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। বুকের ভেতর ভয় ঢুকে গেল। কিন্তু তখনই শ্বশুরমশাই বাইরে থেকে এসে শুনে ফেললেন সব। তিনি খালাকে দ্বিকণ্ঠে বললেন, আমার বৌমা একা নয়, আমি আছি ওর সাথে। তোমাদের চোখে যদি এটা দোষ হয় তবে হোক। আমি জানি ওকে একা রেখে দিলে ও ভেঙে যাবে। আমি ওকে বাঁচাতে চাই, এটাই আমার দায়িত্ব। আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে এক অদ্ভুত সাহসও জেগে উঠল। সেদিন রাতে আমি তাকে বললাম, আপনার জন্য আমি ভরসা পাই। আজ প্রথমবার আমি সমাজের মুখের সামনে মাথা উঁচু করে দাঁড়ালাম। তিনি আমার হাত ধরে মৃদু হেসে বললেন, এটা কেবল শুরু তানিয়া, আমাদের সামনে আরও ঝড় আসবে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শেষ পর্যন্ত তোমার হাত আমি কখনো ছেড়ে যাব না গি। গ্রামের ফিসফাস তখন আর গোপন ছিল না। ফিসফাস থেকে সেটা সোজা কথায় এসে দাঁড়াল। এক বিকেলে হাটবারে গ্রামের মাতবর হাজী সাহেব শ্বশুরমশাইকে ডেকে বলল, ভাই, আপনি তো সমাজের বয়োজ্যেষ্ঠ মানুষ, অথচ গ্রামের মুখে মুখে নাম উঠেছে যে আপনি নিজের বৌমার সাথে অস্বাভাবিক ঘনিষ্ঠ। এটা কি মানায়? আমি দূর থেকে শুনছিলাম। বুকের ভেতরটা যেন ধক করে উঠল। মনে হলো এবার হয়তো সব শেষ হয়ে যাবে। কিন্তু শ্বশুরমশাই বিন্দুমাত্র ভেঙে পড়লেন না। তিনি স্থির কণ্ঠে বললেন, হাজী সাহেব, আমার ছেলে ওকে ছেড়ে গেছে। আমার বৌমা একা হয়ে পড়েছে। আমি যদি ওকে পাশে না রাখি তবে কে রাখবে? আমার কাছে এ অন্যায় নয়, বরং এটা দায়িত্ব। হাজী সাহেব রেগে গম্ভীর গলায় বললেন, সমাজ দায়িত্ব বোঝে, কিন্তু এভাবে বোঝে না। লোকজন বলছে আপনাদের সম্পর্ক ঠিক নয়। আমি আপনাদের সতর্ক করছি, দূরত্ব বজায় রাখুন। না হলে গ্রাম আপনাদের মেনে নেবে না ঘি। সেদিন রাতে আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম। শ্বশুরমশাইকে বললাম, দেখলেন তো, তারা আমাদের আলাদা করতে চাইছে। আমি ভয় পাচ্ছি সমাজ যদি আমাদের একঘরে করে দেয়। তিনি আমার হাত ধরে শান্তভাবে বললেন, তানিয়া, ভয়কে জেতাতে নেই। সমাজ সবসময় তার নিয়ম চাপিয়ে দেয়, কিন্তু যে ভালোবাসা সত্যি তাকে কেউ আটকাতে পারে না। তুমি শুধু আমার উপর ভরসা রাখো গো। আমি তার চোখে তাকালাম। সেখানে কোনো ভয় নেই, কেবল অদম্য দ্বিধা। সেই মুহূর্তে মনে হলো আমি যত ভয় পাই না কেন, তিনি থাকলে সব সামলে উঠতে পারব। পরদিন সকালে ঘটনা আরও বাড়ল। মসজিদের পর একদল মানুষ আমাদের উঠোনে দাঁড়িয়ে গেল। গ্রামের দু-একজন সরাসরি বলল, বৌমা, আপনি ভালো মানুষ, কিন্তু শ্বশুর আর বৌমার এভাবে থাকা মানায় না। আমরা চাই আপনি আলাদা ঘরে থাকুন গো। আমি থম মেরে দাঁড়িয়ে গেলাম। বুকের ভেতর কাঁপুনি উঠল। এত মানুষের সামনে কথা বলার সাহস আমার জীবনে কোনোদিন আসেনি। কিন্তু তখনই শ্বশুরমশাই আমার কাঁধে হাত রেখে সামনে এগিয়ে এলেন। তিনি গর্জে উঠলেন, শোনেন সবাই, আমার বৌমা একা নয়। আমার ছেলে ওকে ফেলে দিয়েছে। তাই আমি ওর পাশে দাঁড়িয়েছি। যদি এতে আপনাদের অসুবিধা হয় তবে আমি একঘরে হতে রাজি, কিন্তু ওকে ছেড়ে আমি কোথাও যাব না গি। সেদিন গ্রামের লোকজন হতবাক হয়ে চুপ হয়ে গেল। কেউ কিছু বলল না, শুধু চলে গেল। রাতের অন্ধকারে আমি শ্বশুরমশাইয়ের হাত ধরে বললাম,
আজ আপনাকে দেখে মনে হলো আপনি শুধু আমার ভরসা নন, আপনি আমার সাহসই। তিনি মৃদু হেসে বললেন, তুমি সাহসী হয়েছ তানিয়া। আজ তুমি চোখ নামাওনি, তুমি সমাজের চোখে চোখ রেখেছ। এই আগুনই আমাদের পথ দেখাবে গি। গ্রামের চাপ বাড়তে লাগল। কয়েকদিন পরেই মাতবররা ডাক দিল। খবর এলো আমাদের ডাকছে পঞ্চায়েতে। আমি আর শ্বশুরমশাই একসাথে সেখানে গেলাম। চৌকির উপর বসা মাতবররা গম্ভীর মুখে তাকিয়ে রইল। হাজী সাহেব বলল, তানিয়া, তুমি আমাদের মেয়ের মতো। কিন্তু তোমার আর তোমার শ্বশুরের এত ঘনিষ্ঠ থাকা সমাজ মেনে নেবে না। আমরা চাই তোমরা আলাদা থাকো গো। আমার হাত কাঁপছিল। বুকের ভেতর যেন শব্দ হচ্ছিল, ধক ধক ধক। এত মানুষের সামনে আমি কখনো কথা বলিনি। কিন্তু সেদিন ভেতরের আগুনও যেন জেগে উঠল। আমি দাঁড়িয়ে বললাম, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। 5 বছর হলো সে আর বাড়িতে আসেনি। এই ঘরে যদি কেউ আমার পাশে দাঁড়ায় তবে সেটা আমার শ্বশুরমশাই। তিনি আমাকে বাঁচিয়েছেন, ভরসা দিয়েছেন। আপনারা যদি এটাকে অপরাধ বলেন তবে আমি সেই অপরাধ স্বীকার করছি। চুপচাপ হয়ে গেল চারপাশ। মানুষের ভিড়ে গুঞ্জন উঠল। কেউ অবাক, কেউ ক্ষিপ্ত। শ্বশুরমশাই আমার হাত ধরে বললেন, তানিয়া যা বলেছে সেটাই সত্য। সমাজ যদি আমাদের আলাদা করতে চায় তবে আমি সমাজ ছাড়তে রাজি। কিন্তু ওকে ছাড়ব না গি। হাজী সাহেব দাঁত চেপে বললেন, ভালো করে ভেবে নেন। একবার এক ঘরে হয়ে গেলে গ্রামে আপনাদের জায়গা থাকবে না গি। শ্বশুরমশাই দুই গলায় বললেন, আমরা ভেবেছি। সমাজ আমাদের না মানলে আমরা সমাজের ভরসা ছাড়াই বাঁচব। সেদিন সন্ধ্যায় আমরা দুজন বাড়ি ফিরলাম। চারপাশে অদ্ভুত নীরবতা, মনে হচ্ছিল পুরো গ্রাম আমাদের দিকে আঙুল তুলছে। আমি খুব অস্থির হয়ে পড়লাম। বললাম, এখন কি হবে? সবাই আমাদের বিরুদ্ধে গেছে গু। শ্বশুরমশাই শান্ত গলায় বললেন, তুমি ভয় পেও না। সমাজ আজ আমাদের বিরুদ্ধে, কাল হয়তো আমাদের মেনে নেবে। কিন্তু যদি আমাদের মন এক থাকে তবে কোনো শক্তিই আমাদের আলাদা করতে পারবে না গি। সেই রাতে জানলার বাইরে ঝড় উঠল। খড়ের চাল কাঁপতে লাগল। আমি তার বুকে মাথা রেখে শপথ নিলাম, যাই হোক না কেন আমি আর কখনো আপনার হাত ছাড়ব না গি। পঞ্চায়েতের বৈঠক ডাকা হলো আবার। এবার আর কোনো আড়ালাবডাল নেই। গ্রামের সব মানুষ হাজির। আমিনা ভরে গেছে গুঞ্জনে। আমি আর শ্বশুরমশাই দুজন একসাথে গিয়ে দাঁড়ালাম। হাজী সাহেব গম্ভীর মুখে বলল, আমরা বারবার সতর্ক করেছি, কিন্তু তোমরা মানোনি। তাই আজ থেকে ঘোষণা করা হচ্ছে তোমরা দুজন এক ঘরে। গ্রামের কেউ তোমাদের সাথে মেলামেশা করবে না গি। চারদিকে হট্টগোল। কেউ মাথা নেড়ে সমর্থন দিল, কেউ আবার চোখ নামিয়ে রাখল। কিন্তু কেউই আমাদের পক্ষে একটি কথাও বলল না। আমার বুকের ভেতর কাঁপুনি উঠল। মনে হচ্ছিল মাটির নিচে গর্ত হলে তাতে ঢুকে যাই। কিন্তু তখন শ্বশুরমশাই আমার হাত শক্ত করে চেপে ধরলেন। তার কণ্ঠ ছিল বজ্রের মতো, শোনেন সবাই, আমাদের এক ঘরে করলে হোক, আমাদের ঘর একে অপরের ভেতরেই। আমি আমার বৌমাকে ছেড়ে যাব না। ও আমার ভরসা, আমার সঙ্গী গু। গ্রাম জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। কারো সাহস হল না আর কিছু বলার। শুধু সিদ্ধান্ত লিখে দেওয়া হলো, আমরা এক ঘরে। বাড়ি ফেরার পথে আকাশে কালো মেঘ জমে উঠল। কাকের ডাক, বাতাসের শো শো শব্দে মনে হচ্ছিল প্রকৃতিও যেন সাক্ষী দিচ্ছে আমাদের এই বিচ্ছিন্নতার। বাড়ি এসে আমি ভেঙে পড়লাম। বললাম, এখন আমরা কারো কাছে নেই। গ্রামের সবাই আমাদের ছেড়ে দিয়েছে। আমি ভয় পাচ্ছি, কিভাবে বাঁচব আমরা? শ্বশুরমশাই আমার কাঁধে হাত রেখে বললেন, তানিয়া, ভয় পেও না। মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু আমাদের ভালোবাসা ভুলবে না। মনে রেখো, আমরা হারিনি, আমরা শুধু আলাদা পথ বেছে নিয়েছি গু। সেদিন রাতে আমি বুঝলাম, ভালোবাসা মানে শুধু মিষ্টি মুহূর্ত নয়, ভালোবাসা মানে একসাথে ঝড় পার হওয়া। সমাজ আমাদের দোষ দিল, কিন্তু আমার চোখে তিনি হয়ে উঠলেন আমার আসল রক্ষাকবচ। ঘুমানোর আগে আমি তার হাত ধরে মৃদু স্বরে বললাম, কিন্তু ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে উঠল একদিন। ভাড়া বাড়ির মালিক আমাদের ডেকে পাঠালেন। গম্ভীর মুখে বললেন, আপনাদের নিয়ে অনেক কথা উঠছে। শ্বশুর বৌমা নাকি স্বামী স্ত্রীর মতো থাকে। আমি ঝামেলায় জড়াতে চাই না। তাই বলছি, আপনারা অন্য কোথাও চলে যান। মুহূর্তেই আমার চোখ ভরে এলো।
মনে হচ্ছিল আমরা কি তবে সারা জীবনই ভেসে বেড়াব? শ্বশুরমশাই আমার হাত ধরে শুধু বললেন, চিন্তা করো না। ঘর মানে ইটকাঠের দেয়াল নয়, ঘর মানে দুজন মানুষের বিশ্বাস। যত জায়গা থেকে আমাদের তাড়ানো হোক না কেন, আমরা একে অপরকে হারাবো না। ভাড়া বাড়ির মালিক যখন স্পষ্ট জানিয়ে দিল আমাদের থাকতে দেবে না, তখন মনে হলো পৃথিবীটা হঠাৎ ভেঙে পড়ল মাথার উপর। রাতভর ঘুম আসল না। জানালার বাইরে তাকিয়েছিলাম শুধু। সকালে শ্বশুরমশাই বললেন, তানিয়া, এই শহরেও শান্তি নেই। তবে ভয় নেই, আমরা নতুন জায়গা খুঁজে নেব। মানুষ যতবার আমাদের ফেলে দেবে ততবার আমরা উঠে দাঁড়াব। কথাটা শুনে বুকের ভেতর অদ্ভুত শক্তি এলো। আমরা ঠিক করলাম শহর ছাড়ব। আবারও ছোট ছোট ব্যাগ গুছিয়ে রওনা দিলাম। কয়েকদিন খুঁজে অবশেষে এক গ্রামীণ বাজারের কাছাকাছি একটা আধাপাকা ছোট্ট ঘর ভাড়া পেলাম। চারপাশে ক্ষেতখামার, বাতাসে ধানের গন্ধ। শহরের মতো চাঞ্চল্য নেই, আর ততটা নজরও নেই। সেখানে নতুন করে শুরু হলো আমাদের জীবন। আমি সেলাইয়ের কাজ চালিয়ে গেলাম, তিনি দিনমজুর থেকে শুরু করে কাঠমিস্ত্রির কাজ, যে কাজই পান করে ফেলতেন। প্রথম কয়েকটা দিন শান্তিতেই কাটল। কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় সবসময় কুরে কুরে খেত। যদি এখানেও কেউ আমাদের অতীত টেনে আনে? যদি আবারও এক ঘরে হতে হয়? এক সন্ধ্যায় আমি রান্না করছিলাম, তিনি এসে বললেন, তানিয়া, তুমি জানো, প্রতিবার আমরা নতুন জায়গায় যাই আমি মনে করি এবার হয়তো আমরা সত্যি নতুন জীবন পাব গো। আমি তার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, নতুন জীবন তো আমরা অনেক আগেই পেয়েছি। যখন প্রথমবার আমি আপনাকে নাম ধরে ডেকেছিলাম তখন থেকেই আমাদের নতুন শুরু গো। সেদিন রাতে আমরা দুজনেই বুঝলাম, যেখানেই যাই না কেন আমাদের ভালোবাসাই আমাদের আসল আশ্রয়। কিন্তু সমস্যা একেবারেই থামল না। নতুন গ্রামে বাজারে যখন আমি কাপড় কিনতে গেলাম, দুজন মহিলা ফিসফিস করে বলল, ওই যে মেয়েটা, শুনেছ না? ওর সাথে নাকি ওর শ্বশুর থাকে। আমি শুনে বুক কেঁপে উঠল। দ্রুত সেদিন বাড়ি ফিরে এলাম। শ্বশুরমশাই বুঝতে পেরে শান্ত গলায় বললেন, গুজব থামানো যায় না তানিয়া। কিন্তু আমরা যদি ভেঙে না পড়ি তবে গুজব একদিন মরে যাবে গু। নতুন গ্রামে আসার পর আমরা ভেবেছিলাম এবার হয়তো শান্তি পাব। কিন্তু কপালের লিখন যেন অন্য কিছুই ছিল। বাজারে একদিন আমাদের সঙ্গে দেখা হলো গ্রামের একজন প্রভাবশালী মানুষের। নাম তার করিম চাচা। বয়সে অনেক বড়, কিন্তু গ্রামে তার দাপট প্রচুর। দোকানদার থেকে দিনমজুর সবাই তার নাম শুনলেই সোজা হয়ে দাঁড়াত। সেদিন আমি শাড়ির কাপড় কিনছিলাম। হঠাৎ করিম চাচা এসে পাশেই দাঁড়িয়ে আমাকে গভীর দৃষ্টিতে দেখলেন। কিছুটা কৌতূহল, কিছুটা অবিশ্বাস। তুমি নতুন এসেছ? তিনি জিজ্ঞেস করলেন। আমি ভদ্রভাবে উত্তর দিলাম, হ্যাঁ, এই বাজারের কাছেই থাকি গু। শ্বশুরমশাই তখন পেছন থেকে এসে দাঁড়ালেন। করিম চাচার চোখ দুটো তখন আরও তীক্ষ্ণ হল, যেন হঠাৎ সব বুঝে গেলেন। সেদিনের পর থেকে করিম চাচা আমাদের দিকে বিশেষ নজর রাখতে লাগলেন। বাজারে গেলে, ক্ষেতের পথে হাঁটলে সবসময় তার কারো না কারো চোখ আমাদের উপর থাকত। এক রাতে আমি শ্বশুরমশাইকে বললাম, আমার মনে হয় এই লোকটা আমাদের কাহিনী জেনে গেছে। যদি সে অন্যদের বলে দেয়? তিনি শান্তভাবে উত্তর দিলেন, তাহলে আমরা লুকাব না তানিয়া। যদি লড়াই করতেই হয় তবে মুখোমুখি হব গ। কিছুদিনের মধ্যেই ভয়টা সত্যি হল। করিম চাচা এক সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে বসলেন। লণ্ঠনের আলোয় তার ছায়া আরও ভয়ঙ্কর লাগছিল। মানুষজনের মুখে অনেক কিছু শুনছি। তোমরা কি সত্যিই শ্বশুর বৌমা? প্রশ্নটা বাতাসে ছুড়ে দিলেন তিনি। আমি থমকে গেলাম। বুক কাঁপছিল। শ্বশুরমশাই বিন্দুমাত্র ভীত না হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আমরা শ্বশুর বৌমা। কিন্তু আমরা শুধু তাই নই। আমরা একে অপরের আশ্রয়, একে অপরের ভালোবাসা। সমাজ আমাদের যাই বলুক না কেন, আমাদের সত্যিটা এটাই। করিম চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর অদ্ভুতভাবে হেসে বললেন, মানুষের রাগ যেমন ভয়ঙ্কর, তেমনি মানুষের গোপন কাহিনীর প্রতি কৌতূহল কম নয়। তোমরা কি জানো, এই সম্পর্কের জন্য তোমাদের আবারও গ্রাম ছাড়া হতে পারে? আমি ভয়ে আঁকড়ে ধরলাম তার হাত। কিন্তু শ্বশুরমশাই দুভাবে বললেন, তাহলে হোক। আমরা পালাতে শিখেছি, কিন্তু ভালোবাসা ফেলে যেতে শিখিনি গি। সেদিনের পর করিম চাচার ছায়া আমাদের জীবনে আরও ঘন হয়ে উঠল। তিনি কি আমাদের রক্ষা করবেন নাকি ধ্বংস ডেকে আনবেন তা আমরা বুঝতে পারছিলাম না।
করিম চাচার আগমনের পর আমাদের জীবনে এক অদ্ভুত চাপ নেমে এলো। বাইরে তিনি হাসি মুখে কথা বলতেন, কিন্তু সেই হাসির ভেতরে লুকানো ছিল অজানা হুমকি। একদিন সকালে বাজারে গিয়েছিলাম। ফেরার পথে এক মহিলা আমার কানে কানে বলল, শোনেন, সাবধানে থাকবেন। করিম চাচার সাথে লাগতে নেই। তিনি যা চান তা না পেলে মানুষকে শেষ করে দেন। আমার বুক কেঁপে উঠল। মনে হলো তিনি শুধু আমাদের গোপনটা জানেন না, সেটা নিজের মতো কাজে লাগাতেও চাইছেন। কিছুদিন পর করিম চাচা আবার এলেন আমাদের ঘরে। এবার তার গলায় অন্য সুর। শোনো, তোমাদের কাহিনী আমি কারো কাছে বলবো না। তবে তার বদলে তোমাদের আমার কথামতো চলতে হবে। আমি চাই তোমরা এই গ্রামে আমার জন্য কাজ করো। শ্বশুরমশাই দ্বিকণ্ঠে বললেন, আমরা পরিশ্রম করতে ভয় পাই না, তবে অন্যায় কাজে আমি হাত দেব না। করিম চাচা ঠোঁট বাঁকিয়ে হেসে বললেন, তাহলে তোমরা টিকতে পারবে না। আমি চাইলে এক রাতেই তোমাদের গ্রাম ছাড়া করতে পারি। আমার চোখ ভরে উঠল জল। মনে হলো আবারও সব ভেঙে যাবে। কিন্তু শ্বশুরমশাই শান্ত কণ্ঠে বললেন, আমরা আগেও অনেকবার ঘর ছাড়তে বাধ্য হয়েছি, তবে আমরা একে অপরকে ছাড়িনি। তুমিও যদি আমাদের ফেলে দিতে চাও তবে দাও, আমরা আবারও পথ খুঁজে নেব। করিম চাচা যেন বিস্মিত হয়ে গেলেন। হয়তো আশা করেছিলেন আমরা ভয় পাব। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, হুঁশিয়ার থাকো, তোমাদের জেদ একদিন তোমাদের ডুবাবে। সেদিন রাতে আমরা দুজনেই চুপচাপ ছিলাম। আমি ফিসফিস করে বললাম, আমরা কি তবে সারা জীবন পালিয়েই কাটাব? তিনি আমার হাত ধরে বললেন, না তানিয়া, এবার পালাবো না, এবার দাঁড়িয়ে লড়ব। সেদিন থেকে আমাদের ভেতরে নতুন এক আগুন জ্বলে উঠল। আমরা বুঝলাম করিম চাচা শুধু হুমকি নয়, তিনি একসময় আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবেন। করিম চাচার হুমকির পর থেকে আমরা দুজনেই বুঝতে পারছিলাম বড় কিছু ঘটতে যাচ্ছে। গ্রামে তার প্রভাব এতটাই প্রবল যে তিনি চাইলে যে কোনো মানুষকে একঘরে করে দিতে পারেন। একদিন হাটে গিয়েছিলাম চালডাল কিনতে। হঠাৎ দেখলাম কয়েকজন লোক ফিসফিস করছে আর আমার দিকে কটমট করে তাকাচ্ছে। কারো মুখে ভেসে আসলো শব্দ, ওই তো শ্বশুরের সাথে থাকা মেয়ে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাড়াহুড়ো করে বাজার সেরে ফিরে এলাম। রাতে শ্বশুরমশাইকে সব বললাম। তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, করিম চাচা কাজ শুরু করেছে। ও মানুষকে উস্কে দিচ্ছে। এরপর যা ঘটল তা যেন দুঃস্বপ্ন। গ্রামের মসজিদের সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আমাদের নাম ধরে গালাগাল করতে লাগল। শ্বশুর বোমার লজ্জাহীন সংসার চলবে না এখানে। আমি ঘরের ভেতর কাঁপতে কাঁপতে শুনছিলাম সবকিছু। মনে হচ্ছিল আবারও হয়তো আমাদের রাতারাতি গ্রাম ছাড়তে হবে। কিন্তু শ্বশুরমশাই এবার আর নীরব রইলেন না। তিনি সোজা সবার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, আমাদের নিয়ে যা বলার আমার মুখের সামনেই বলো। আমরা পাপ করিনি। সমাজ যেটা বোঝে না তাকেই গালি দেয়। তোমরা চাইলে আমাদের তাড়াও, কিন্তু সত্যটা বদলাতে পারবে না। গ্রামের লোকজন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তাদের সাহস কল্পনাও করেনি যে মানুষ এত দুইভাবে মুখোমুখি দাঁড়াবে। কিন্তু করিম চাচা তখন এগিয়ে এসে উচ্চস্বরে বললেন, এদের থাকার অধিকার নেই এই গ্রামে। যদি তোমরা চুপ থাকো তবে সমাজটাই ভেঙে পড়বে। একটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ল চারদিকে। কারো মুখে শব্দ নেই, কিন্তু সবার চোখে দ্বিধা। সেদিন রাতে আমি কাঁদতে কাঁদতে বললাম, আমরা কি সত্যি এখানে থাকতে পারব? শ্বশুরমশাই আমার চুলে হাত বুলিয়ে বললেন, তুমি ভেবো না তানিয়া, আমরা যদি একে অপরের পাশে থাকি তবে পৃথিবীর কোনো শক্তি আমাদের ভাঙতে পারবে না। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এবার সংঘাত আরও ভয়ানক হতে চলেছে। করিম চাচার লাগাতার উস্কানিতে গ্রামবাসীরা অবশেষে একত্র হল। গ্রাম মসজিদের আঙিনায় মিটিং ডাকা হল। সেই মিটিং যেন ছোটখাটো আদালত। সবার চোখে কৌতূহল, ক্ষোভ আর অস্থিরতা। আমি আর শ্বশুরমশাই মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, চারপাশে শত শত চোখ আমাদের দিকে তাকিয়ে। করিম চাচা উচ্চস্বরে বললেন, এই মেয়েটা নিজের স্বামীর ঘর ছেড়ে শ্বশুরের সাথে সংসার করছে। এটা সমাজের কলঙ্ক। এদের আজই গ্রাম থেকে তাড়াতে হবে। গোটা আঙিনায় গুঞ্জন উঠল। অনেকেই মাথা নেড়ে সায় দিচ্ছিল। আমি ভয়ে কেঁপে উঠছিলাম। কিন্তু হঠাৎ এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন। তিনি গ্রামের প্রবীণ মানুষ, সবার সম্মান আছে। তিনি বললেন,
করিম, তুমি যা বলছো তা শুধু গুজব আর অপবাদ। আমি এই মেয়ে আর তার শ্বশুরকে দেখেছি, তারা একে অপরকে আশ্রয় দিয়েছে। লজ্জা তাদের নয়, লজ্জা আমাদের, কারণ আমরা একজন অসহায় নারীকে স্বামী ছেড়ে গেলে সঠিক জায়গা দিইনি। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। শ্বশুরমশাই তখন এগিয়ে গিয়ে দ্বিকণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা শ্বশুর বৌমা। কিন্তু আমরা পাশাপাশি দাঁড়িয়ে আছি কারণ ভাগ্য আমাদের ভেঙে দিয়েছিল। এই মেয়ে যদি আমার পাশে না থাকত, আমি বাঁচতাম না। আর আমি যদি ওর পাশে না দাঁড়াতাম, তবে ওর জীবন অন্ধকারে ডুবে যেত। ভালোবাসা মানে কেবল দাম্পত্য নয়, ভালোবাসা মানে আশ্রয়, ভরসা, আত্মত্যাগ। কথাগুলো শুনে অনেকের চোখে জল চলে এলো। এক মহিলা চিৎকার করে বলল, করিম চাচা, আপনি সবসময় অন্যের দোষ খোঁজেন, কিন্তু কাউকে বাঁচাতে কি একবারও এগিয়ে এসেছেন? করিম চাচার মুখ শুকিয়ে গেল। তিনি কিছু বলার আগেই গ্রামের বেশ কয়েকজন লোক আমাদের পাশে এসে দাঁড়ালেন। ওরা যদি আলাদা হতে না চায়, তবে আমাদের কি আসে যায়? তারা আমাদের ক্ষতি করেনি, বরং তারা একে অপরকে বাঁচিয়েছে। অবশেষে সিদ্ধান্ত হল, আমাদের গ্রাম ছাড়তে হবে না। মানুষ ধীরে ধীরে করিম চাচার কথায় কান না দিয়ে নিজেদের অন্তরের কণ্ঠস্বর শুনল। সেদিন রাতে আমি শ্বশুরমশাইকে বললাম, আজ মনে হল আমরা সত্যিই জিতেছি। তিনি আমার চোখে তাকিয়ে মৃদু হাসলেন। হ্যাঁ তানিয়া, আমরা সমাজকে জেতাতে পারিনি, কিন্তু নিজেদের বিশ্বাসকে জিতিয়েছি। এটাই সবচেয়ে বড় জয়। তারপর থেকে গ্রাম আমাদের ধীরে ধীরে মেনে নিল। গুজব পুরোপুরি থামল না বটে, কিন্তু আর কেউ আমাদের তাড়াতে আসেনি। আমরা একসাথে দিন কাটাতে থাকলাম। আমি সেলাই করি, তিনি খেটে খান। আর প্রতিদিন সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে মনে হতো, সব লড়াইয়ের শেষে আমরা পেয়েছি একটা শান্তির জায়গা। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।